ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। কংগ্রেসের ভোটের প্রস্তুতি যথেষ্ট নয়, অন্তত বিজেপির সঙ্গে পাল্লা দেওয়ার মতো তো নয়। এই কথাটা আমরা বলছি না, এই কথাটা মাস কয়েক আগে বলেছিলেন পি চিদম্বরম, কংগ্রেসের বর্ষিয়ান নেতা, ইউপিএ সরকারের অর্থমন্ত্রী। পি চিদম্বরম বলেছিলেন যে কংগ্রেসের প্রস্তুতি যথেষ্ট নয়। কিন্তু এটা গেল কয়েক মাস আগের কথা। এখন তো ভোট এসে গিয়েছে, ভোট শুরু হয়ে গিয়েছে। তারপরও কংগ্রেসের মতো একটা জাতীয় দলের প্রস্তুতি কি যথেষ্ট? আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে ইপসা চ্যাটার্জি। ইপসা, ভোট তো শুরু হয়ে গিয়েছে, তারপরও কংগ্রেসের প্রস্তুতি বা কংগ্রেসের প্রচার সেটা কি যথেষ্ট? তোমার কি মনে হয়? কংগ্রেসের প্রস্তুতি কতটা সেটা দেখার জন্য আমাদের আগে প্রচারের দিকে নজর দিতে হবে। ভোট শুরুর আগে থেকে কিন্তু কংগ্রেস প্রচার শুরু করেছিল, সেটা হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা দিয়ে। মার্চ মাসে যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হলো বিভিন্ন রাজ্যগুলো, আগেরবার ভারত জোড়ো যাত্রা যেটাই রাহুল গান্ধী দক্ষিণ থেকে উত্তর ভারতকে এক সূত্রে বেঁধেছিলেন, এতগুলো রাজ্যের মধ্যে থেকে যাত্রাটা গেল, বিভিন্ন রাজ্যে প্রচার করলেন, জোট সঙ্গী যারা ছিল বা অন্যান্য যে শরিকি দল যারা, সবাই কিন্তু এখানে এসেছিল, এই ভারত জোড়ো যাত্রায় সমর্থন জানিয়েছিল। সেখানেই ঠিক লোকসভা ভোটের মুখে যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা হচ্ছে, সেইটা কিন্তু অনেকটা ফিকে হয়ে গেছে। কারণ এবং যে দল গত দুটো লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, সেখানে এসে যে ফলাফল, তাতে কিন্তু কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। মানে কংগ্রেসের মতো একটা দল, যারা এত পুরনো একটা দল, এত বছর ধরে দেশে শাসন ক্ষমতায় ছিল, সেই দল যা আসন পেয়েছে তা কিন্তু অত্যন্ত খারাপ বলা যেতে পারে। লোকসভা নির্বাচনে না, বিধানসভা নির্বাচনগুলোর দিকেও নজর রাখতে হবে। রাজস্থানে ক্ষমতা হারিয়েছে, ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছে, একমাত্র ক্ষমতায় রয়েছে কর্ণাটক, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশেও কিন্তু সরকার প্রায় যায় অবস্থা। কখনো বিধায়করা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তারা নাকি কিডন্যাপ হয়ে যাচ্ছেন, আবার কেউ বলছে যে স্বেচ্ছায় চলে যাচ্ছেন। তো ভোটের মুখে যদি দলের এরকম অবস্থা হয়, বিভিন্ন রাজ্যে এই চিত্র দেখা যায়, তাহলে ভোট প্রচার হবে কি করে? আর এই ক্ষেত্রে আরো একটা বিষয়ে নজর রাখতে হবে যে কংগ্রেস বলছে তাদের কাছে প্রচার করার টাকা নেই। একদমই। কয়েকদিন আগেই আমি একটা সাংবাদিক বৈঠকে দেখছিলাম যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী এরা বলছেন যে এত বড় একটা দল, সেই দল একটা প্রেস কনফারেন্স করে বলছে যে তাদের কাছে প্রচারটুকু করার মতো যথেষ্ট টাকা নেই, এবং সেটার কারণ হিসেবে তারা যুক্তি দিচ্ছে যে তাদের যে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেটা। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে, তাই জন্য 1000 কোটি টাকার ওপরে জরিমানা করা হয়েছে কংগ্রেসকে। কংগ্রেস বলছে যে তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, তার ফলে তাদের ইলেকট্রিসিটি বিল দেওয়ার, মানে দিল্লির যে সদর দফতর রয়েছে সেখানে ইলেকট্রিসিটি বিল দেওয়ার টাকা নেই। যদি একটা দলের কাছে ইলেকট্রিসিটি বিল দেওয়ার টাকা না থাকে, তারা প্রচারে টাকা দেবে কি করে? একদমই। এই যুক্তিটা না হয় গ্রাহ্য হলো যে কংগ্রেসের কাছে যথেষ্ট টাকা নেই, তাই তারা প্রচার করতে পারছে না, দেশ জুড়ে তো প্রচার করতেই পারছে না। কিন্তু ভোট শুরু হয়ে গিয়েছে, তারপরও কংগ্রেস কি সবকটা আসনে প্রার্থী দিতে পেরেছে বা ঠিক করতে পেরেছে, সিদ্ধান্ত নিতে পেরেছে যে কতগুলো আসনে কাকে প্রার্থী করা হবে? একদমই নয়। এক্ষেত্রে কংগ্রেস যে শুধুমাত্র যুক্তি দিচ্ছে টাকা পয়সা নেই, সেক্ষেত্রে তাহলে আমাদের এই বিষয়টাও দেখতে হবে কংগ্রেসের আসন সংখ্যা, মানে ভোটে লড়াতেই এত কমে এসছে। উত্তরপ্রদেশে যেখানে কংগ্রেস একটা সময় রাজ করেছে, সেইখানে সপার সঙ্গে তারা শরিকি হিসেবে লড়ছে। সপা উত্তরপ্রদেশের আসন সংখ্যা সব থেকে বেশি, 80টা আসন, সেখানে সপাই অধিকাংশ আসনে লড়ছে, কংগ্রেস মাত্র 19টা আসনে লড়ছে। এই অবস্থা। এবং শুধু উত্তরপ্রদেশ না হয় ছেড়ে দিলাম, বাংলার এতগুলো 42টা আসন রয়েছে, এবং যে যে রাজ্যগুলোকে আমরা সব থেকে বেশি কেন্দ্র দেখতে পাই আর কি, যেখানে যার জন্য সেগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি হয়, যেরকম ধরো তুমি বললে উত্তরপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ 42টা আসন, মহারাষ্ট্র 48টা আসন, বিহার, এই যে রাজ্যগুলো, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যগুলোকে কি যথেষ্ট আসন দিয়েছে কংগ্রেস? না। আমরা যদি একটুখানি কংগ্রেসের এই 2024 সালের লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগির হিসেবে আসি, তাহলে একদম শুরু থেকে শুরু করছি, উত্তর থেকে, যেখানে হলো জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কংগ্রেস জোট বেঁধে লড়বে। সেখানে উধমপুর, জম্মু আর লাদাখ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে, আর ন্যাশনাল কনফারেন্স দিয়েছে অনন্তনাগ, বারামুল্লা ও শ্রীনগরে।
এবার তামিলনাড়ুতে যদি আসি, সেখানে ডিএমকে সঙ্গে জোট বেঁধে লড়ছে, তার কারণ রাজ্য সরকার হিসেবে ডিএমকে ক্ষমতায় রয়েছে। বিহারে এত বড় একটা রাজ্য, যেখানে একসময় কংগ্রেসের ভীষণভাবে পলিটিক্যাল রেলিভেন্স ছিল, সেইখানেও কিন্তু 40টা আসনের মধ্যে আরজেডি 26টা আসনে লড়ছে, কংগ্রেস লড়ছে মাত্র 9টা আসনে, আর বাম শরিকিরা 5টা আসনে লড়ছে। যেখানে আমরা বলছি যে বামেরা অস্তিত্বহীনতায় ভুগছে, সেখানে যদি বামেরা 5টা আসনে লড়তে পারে, কংগ্রেস সেখানে দাঁড়িয়ে মাত্র 9টা আসনে লড়বে। আর দিল্লিতে যদি দেখি যে আপ সরকার প্রথমে কিন্তু কংগ্রেসকে একটাও আসন ছাড়তে রাজি হচ্ছিল না। পাঞ্জাবেও তারা যেরকম স্পষ্টই জানিয়ে দিয়েছে যে পাঞ্জাবে আমরা একাই লড়বো, কংগ্রেসের সঙ্গে আমাদের শত্রুতা নেই, কিন্তু আবার জোর যে রয়েছে সেটাও বলবো না। দিল্লিতে আসন ভাগাভাগি নিয়ে প্রচুর টালবাহানা হয়েছে, অবশেষে আপ রাজি হয়েছে। তারা বলেছে 7টা লোকসভা আসনের মধ্যে 4টেই আমরা লড়বো, কংগ্রেস 3টেই লড়ুক। আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে তো মমতা ব্যানার্জি, যেখানে ইন্ডিয়া জোটের অন্যতম মুখ, সেখানে কংগ্রেস হলো গিয়ে আবার অন্যতম শরিক, 42টা আসনের মধ্যে 42টা আসনেই তৃণমূল প্রার্থী দিয়েছে। কংগ্রেস এখানে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে লড়ছে, সমর্থন করছে, কিন্তু সেখানে স্পষ্ট যে একটা আসন ভাগাভাগির চিত্র সেটা কিন্তু দেওয়া নেই, কোনো তথ্যই এখনো পর্যন্ত নেই। মাত্র 12টা আসনে কংগ্রেস এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে। বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করবে না আসন ভাগাভাগি হবে তা নিয়ে কোনো স্পষ্ট তথ্যই এখনো প্রকাশ্যে আসছে না। সুতরাং মানে প্রচার তো অনেক দূরের ব্যাপার। এবং কয়েকটা মাত্র বড় নাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অধীর চৌধুরী, ঈশা খান চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, এরকম কয়েকটা নাম ছাড়া কিন্তু আর সেইভাবে মুখ পাওয়া যাচ্ছে না। এবং রাজনৈতিক মহলে কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে যদি সত্যি 42টা আসনে কংগ্রেস প্রার্থী দিতে চাইতো, তাহলে কি প্রার্থী দিতে পারতো? এত মুখ কি আদৌ আছে প্রার্থী হওয়ার মতো? এই প্রশ্নটাও কিন্তু উঠছে বিভিন্ন মহলে। পশ্চিমবঙ্গের কথা তো ছেড়েই দিলাম, উত্তরপ্রদেশের দিকেও যদি আমরা দেখি, সেখানে কংগ্রেসের মুখ বলতে কে রয়েছে? আগের সোনিয়া গান্ধী রায়বেরেলি আসন থেকে লড়তেন, তিনি এবার রাজ্যসভায় চলে গেছেন, সেই আসনটা ফাঁকা। গত বছরের অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী আমেঠি থেকে লড়েছিলেন, সেইখানে স্মৃতি ইরানির কাছে হেরে যান। এইবার ওই জন্য আমেঠি এবং রায়বেরেলি এই দুটো আসনে কিন্তু ফাঁকা রয়েছে। না সপাকে সেই আসনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, না সেখানে কংগ্রেস যে কোনো প্রার্থীকে দাঁড় করাবে, এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো স্পষ্ট চিত্রই দিতে পারছে না কংগ্রেস। এবং আমরা যদি কেরলের দিকেও দেখি, কেরল থেকে রাহুল গান্ধী ওয়েনাড আসন থেকে লড়ছেন। এখানে যেখানে কেন্দ্রে বাম এবং কংগ্রেস একসঙ্গে জোটে রয়েছে, সেখানেই কেরলে কিন্তু আবার তারা বিরোধী দল। এই কি 2-4 দিন আগেই সেখানে ভোটারদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে যে কোথায় ইন্ডিয়া জোট আছে, কোথায় নেই, কোথায় কংগ্রেস শরিকদের সঙ্গে লড়ছে, কোথায় কংগ্রেস আলাদা লড়ছে। একদমই, যেখানে কংগ্রেস বলুন বা বাকি যে এই শরিকি দলগুলো সবাই বলছে যে আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে লড়ছি, সেখানে এবার কেরলে দাঁড়িয়ে কংগ্রেস নেতাই বলছেন মোদি এবং পিনারাই বিজয়ন নাকি একই মুদ্রার দুটো পিঠ তারা কি করে হতে পারেন? তাহলে তাদের বাকি রাজ্যগুলোতে কেন জোটে লড়া হচ্ছে, বা কেন্দ্রে কেন বলা হচ্ছে তারা জোটে রয়েছে? মানে ভোটারদের কাছে বার্তাটা সঠিকভাবে আদৌ পৌঁছতে পারছে কিনা কংগ্রেস, এটাই একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। এবং তোমাকে কয়েকটা ইন্টারেস্টিং একটু পরিসংখ্যান আমরা যদি একটু দেখি, যে কংগ্রেসের, দেখো কংগ্রেসের তো নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি আছে। এত বড় দল, তারা প্রচার করছে না বা সামনে আসছে না, তার মানে তো এই নয় যে তাদের কোনো স্ট্র্যাটেজি নেই বা তাদের কোনো নিজস্ব কোনো মতামত বা বার্তা কিছু নেই। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে গত 4টে নির্বাচন, অর্থাৎ লাস্ট দুটো নির্বাচনে, লোকসভা নির্বাচনে জিতেছে এনডিএ জোট বা বিজেপি, আর তার আগে দুটো নির্বাচনে ছিল ইউপিএ সরকার, অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন জোট। এবার সেই 4টে নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কত আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, সেখানে আমরা দেখব যে 2019 সালে অর্থাৎ লাস্ট যে নির্বাচন, সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছিল 421টি আসনে। তার আগে 2014-তে তারা প্রার্থী দিয়েছিল 464টি আসনে। তার ঠিক আগের বছর 2009 সালে তারা 440টি আসনে প্রার্থী দিয়েছিল, আর 2004 সালে 417টি আসনে প্রার্থী দিয়েছিল। অর্থাৎ এই হিসেব করলে দেখা যাচ্ছে যে 2004 সালে তারা সবথেকে কম প্রার্থী দিয়েছিল, যেটা হচ্ছে 417। আর এবার দেখতে হবে এইবারে কংগ্রেস কতগুলো আসনে প্রার্থী দিচ্ছে। আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসের পরিসংখ্যান দেখি, সেখানে দেখা যাচ্ছে 296টা আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। অর্থাৎ
স্বাধীনতার পরে এই প্রথম কংগ্রেস এত কম সংখ্যক আসনে প্রার্থী দিচ্ছে। হঠাৎ করে কি স্ট্র্যাটেজি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ এর পিছনে রয়েছে? দেখো, এর পিছনে কিন্তু কংগ্রেসের একটা তত্ত্ব আছে। কংগ্রেস কিন্তু সেই 2004 সালে চলে যাচ্ছে। কেননা 2004 সালে সব থেকে কম আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, এখনো পর্যন্ত যে হিসাবটা আমরা বললাম 417টি আসনে, আর এবারে বোধহয় মেরে কেটে 300টি আসনে প্রার্থী দিচ্ছে, অর্থাৎ আরও কম। সেখানে কংগ্রেসের নেতারা, কংগ্রেসের বর্ষিয়ান নেতারা বারবার ওই 2004 সালের সঙ্গে 2024 সালে তুলনা করছেন এবং তারা বলছেন যে ফলাফলটাও সেই 2004 সালের মতোই হবে। অর্থাৎ 2004 সালে যেহেতু ইউপিএ জোট হিসেবে কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তারা কিন্তু এবারেও সেই আশাটাই দেখছে এবং কংগ্রেসের বর্ষিয়ান নেতা জয়রাম রমেশ কিন্তু স্পষ্ট সংবাদ মাধ্যমে বলেছেন যে আমার কথাটা মিলিয়ে নেবেন, এবারের 2024-এর পরিস্থিতি 2004 সালের মতোই এবং 2004 সালে আমরা কম আসনে প্রার্থী দিয়েছিলাম, আমরা জোট শরিকদের বেশি আসন ছেড়ে দিয়েছিলাম, আর এবার 2024-এ আমরা মাত্র 300টি বা তার আশেপাশে কিছু আসনে আমরা প্রার্থী দিচ্ছি, বাকি সমস্ত আসন জোট শরিকদের ছেড়ে দিচ্ছি এবং এটাই কিন্তু কংগ্রেসকে লাভবান করবে, এটা কিন্তু কংগ্রেস মনে করছে। কিন্তু যদি কেন্দ্রে ক্ষমতায় আসতে চায় কংগ্রেস, শুধুমাত্র জোট শরিকদের ওপরে ভরসা রেখেই কি এটা সম্ভব? যদি আমরা এই বাকি আসনগুলোই দেখি বা বাকি নির্বাচনগুলোর ফলাফলে দেখি, হ্যাঁ হয়তো জোট শরিকদের থেকে লাভবান হয়েছিল কংগ্রেস, কিন্তু সেটা তো একটা বহু বছর আগে, মানে মাঝে 10টা বছর কেটে গেছে বিজেপির শাসনে, এবং কংগ্রেস যে সময় জোটে লাভবান হয়েছিল সেগুলোর ক্ষেত্রেও যদি আমরা দেখি তখন যে দলগুলোর সঙ্গে কংগ্রেস জোট বেঁধেছিল, আজকেও হয়তো সপা, এই মানে সমাজবাদী পার্টি বলুন বা এইখানে কেরলে বাম এদের বলুন, এদের সঙ্গে কংগ্রেস আগেও জোট বেঁধেছে, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে তারা তখন কতটা পরিপক্ক ছিল। আমরা যদি সমাজবাদী পার্টির উদাহরণ দেখি বা অন্যান্য যে কোনো যে ছোট ছোট শরিকি দলগুলোর সঙ্গে রয়েছে কংগ্রেস, তারা কিন্তু তখন সদ্য তৈরি হয়েছে, অর্থাৎ জাতীয় রাজনীতিতে তাদের সেই রেলিভেন্সটা তৈরি হয়নি। সেই জায়গায় কংগ্রেসের কিন্তু অনেক বেশি রেলিভেন্স ছিল। কিন্তু এখন যদি একটু দেখো, মানে আমরা যদি কংগ্রেসের ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখবো যে দেশ স্বাধীনতার পর থেকে এত বছরের মধ্যে বেশিরভাগটাই তো কংগ্রেস শাসনে ছিল আমাদের দেশ। 60 বছর ছিল, প্রায় 60 বছর ছিল কংগ্রেস শাসনে। সেই হিসেবে তো একটা সময় কিন্তু কংগ্রেস ছাড়া আর কোনো জাতীয় দল, বিকল্প দল ছিল না, এবং কংগ্রেস ভেঙেই কিন্তু একে একে অনেক আঞ্চলিক দল তৈরি হয়েছে, যেরকম তৃণমূল কংগ্রেস। এবং এখন আমরা দেখতেই পাচ্ছি যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের এই রাজ্যে তৃণমূলের প্রভাব কতটা। তামিলনাড়ুতে প্রভাব দেখতে হবে, কংগ্রেসকে ছাপিয়ে কোথাও না কোথাও সংসদে গিয়েও তৃণমূল অনেক বেশি রেলেভেন্স হয়ে উঠছে। একদমই। এবং ধরো তামিলনাড়ুতে ডিএমকে বা মহারাষ্ট্রে শিবসেনা, এরা সবাই এদের একটা স্ট্রং হোল্ড তৈরি হিসেবে পরিচিত ছিল। কংগ্রেসের এই পরিসংখ্যানটা যে গত বছর, মানে গত লোকসভা নির্বাচনে মাত্র 52টা আসন পেয়েছিল কংগ্রেস, যেটা নাকি তাদেরকে একটা বিরোধী দলনেতা পদ পাবে কিনা মানে সেটা সেই মুখে ফেলে দিয়েছিল, এবং বিরোধী দলনেতা পায়নি কংগ্রেস। সুতরাং সেইখান থেকে উঠে আসতে কংগ্রেস এই আঞ্চলিক দল, যাদের একটা বড় রেলিভেন্স তৈরি হয়েছে, যাদের একটা বড় ভোট ব্যাংক তৈরি হয়েছে, তাদের হাত ধরে অস্তিত্ব রক্ষার লড়াই করছে, এটাই কিন্তু মনে হচ্ছে। কিন্তু মাত্র 52টা আসন, সেখান থেকে একটা জায়গায় পৌঁছানোর জন্য এই শুধুমাত্র জোট শরিকদের উপর ভরসা করাই কি যথেষ্ট? 2004 সালে যেরকম জোট শরিকদের ওপর, মানে বলা যেতে পারে জোট শরিকদের ডানায় ভর করে কংগ্রেস 145টা আসনে পৌঁছেছিল, এইবারও তাদের লক্ষ্য যে শরিকদের ওপর ভরসা করেই তারা 150 আসন পার করবে। কিন্তু এক্ষেত্রে দেখতে হবে এই যে জোট, ইন্ডিয়া জোটের নামে যে কংগ্রেস প্রচার করছে, বাকি শরিকি দলগুলো কিন্তু সেরকম ভাবে ইন্ডিয়া জোটকে গুরুত্বই দিচ্ছে না। কখনো কখনো তারা বলছেন যে হ্যাঁ কেন্দ্রে জোট রয়েছে, রাজ্যে আমরা, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আচ্ছা, রাজ্যেও এসেছিলেন রাহুল গান্ধী। তুমি যে ভারত জোড়ো ন্যায় যাত্রার কথা প্রথমেই বললে, প্রথমে ভারত জোড়ো যাত্রা এবং পরের ধাপে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটি ক্ষেত্রে তো অনেকগুলো রাজ্যে রাহুল গান্ধী নিজে গিয়েছেন, এবং রাহুল গান্ধী কিন্তু বলা যেতে পারে যে তার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে এইভাবে সাধারণ মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছেন বা যাওয়ার চেষ্টা করছেন। এটা তো নিশ্চয়ই কংগ্রেসের একটা স্ট্র্যাটেজি। এবং পশ্চিমবঙ্গেও বিশেষত যে সমস্ত এলাকাগুলোতে এখনো কংগ্রেসের প্রভাব আছে বলে মনে করা হয়, সেই জায়গাগুলোতে ঘুরে এসেছে। এই যে জনসংযোগ, এই যে মানুষের সঙ্গে কথা বলা, এটা কি কংগ্রেসকে একটা কোনো আলাদা মাত্রা দিতে পারে?
আমরা যদি ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার পপুলারিটির বিচার করি, সেক্ষেত্রে আমরা দেখব ভারত জোড়ো যাত্রা কিন্তু অনেক বেশি সফল। সেই তুলনায় ভারত জোড়ো ন্যায় যাত্রায় সেরকম সাড়া আসেনি, কারণ যখনই কংগ্রেস যে রাজ্যে যাচ্ছে সেখানে যারা শরিকি দল, যেরকম বিহারে যদি বলি, বিহারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সমর্থন জানাতে এসেছিলেন তেজস্বী যাদব। রাহুল গান্ধী তারপরে একটি ব্রেক নেন। যখন তিনি ব্রেক থেকে ফিরে আসলেন ততদিনে কিন্তু জোটের রাজনীতিটাই বদলে গেছে, কারণ নীতিশ কুমার ততদিনে ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে আবার যোগ দিয়ে দিয়েছেন। মাঝখানে বিহারে সরকার বদলে গেল, আগের যে মহাগঠবন্ধন সরকার ছিল সেটা ভেঙে গেল, নীতিশ কুমার আবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকার করলেন, নভেম্বরের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। মানে একটা কয়েক দিনের ব্রেকের মধ্যে যদি এত বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়। বলে আমার মনে পড়লো, যখন পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী এলেন, সেই সময় যেদিন রাহুল গান্ধী আসবেন সেদিনই কিন্তু সকালবেলা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 42টা আসনে আমরা একাই প্রার্থী দেব। আবার ওইদিকে জয়রাম রমেশ বলছেন যে না না, জোটের দরজা আমাদের খোলা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঠিক আছে, কিন্তু জোটের দরজা আমাদের কাছে খোলা আছে। আবার এইখানে মমতা ব্যানার্জির কথা যেহেতু উঠলো, এই দিকটাও আমাদের দেখতে হবে যে এই ইন্ডিয়া জোট বলুন, যে এখানে বিরোধীদের যে একটা প্রধানমন্ত্রীর মুখ, আমরা যেরকম জানি যে বিজেপির প্রধানমন্ত্রী মুখ নরেন্দ্র মোদী, সেটা এনডিএ জোটে যতই শরিকি দল যোগ দিক না কেন, প্রধানমন্ত্রীর মুখ কিন্তু নরেন্দ্র মোদীই থাকবেন। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তাই নিয়েও কনফিউশন রয়েছে। যখন জোট থেকে বার্তা দেওয়া হচ্ছে যে না, আমাদের আপাতত কোনো প্রধানমন্ত্রীর মুখ নেই, আমরা সবাই একসঙ্গে এগোবো, ক্ষমতায় আসলে তারপরে ডিসাইড করবো, সেখানেই কিন্তু মমতা ব্যানার্জি হট করে মল্লিকার্জুন খাড়গের নাম সাজেস্ট করে দিলেন যে তিনিই প্রধানমন্ত্রীর মুখ হবে। এই যে তুমি মল্লিকার্জুন খাড়গের কথা বললে, দেখো গত লোকসভা নির্বাচন পর্যন্ত কিন্তু কংগ্রেসের পুরো ক্ষমতাটা কুক্ষিগত ছিল গান্ধী পরিবারের হাতে, এবং যেটা নিয়ে কিন্তু বিরোধীরা মানে কটাক্ষ করতে ছাড়তেন না। কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু বরাবরই এই পরিবারবাদের অভিযোগ উঠেছে, শুধু গান্ধী পরিবার বলে নয়, বাকি যে রাজ্যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা হোক বা মন্ত্রীরা হোক, তাদেরকেও বলা হয়েছে যে তারা শুধুমাত্র নিজেদের ছেলে মেয়েদেরই সুযোগ দেন। যেরকম আমরা যদি এই সম্প্রতি নির্বাচনে নজর রাখি, যে এই লোকসভা নির্বাচন যেখানে চলছে, সেখানে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ, তার ছেলে নকুলনাথ ভোটে দাঁড়িয়েছেন। বিজেপি এইগুলো নিয়ে বরাবরই কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সেইখানেই আমরা কিন্তু যদি এবারের প্রচারের দিকে নজর রাখি, সেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধী শুধুমাত্র মুখ রয়েছেন, সোনিয়া গান্ধীকে কোনো প্রচারে দেখা যায়নি। হতে পারে তিনি যেরকম বলেছেন যে শারীরিক অসুস্থতার কারণেই তিনি এবার লোকসভা নির্বাচনে লড়ছেন না, তাই জন্যই তিনি রাজ্যসভায় গেছেন। প্রিয়াঙ্কা গান্ধী, যেখানে জল্পনা শোনা যাচ্ছিল যে উত্তরপ্রদেশে এবার হয়তো আমেঠি বা রায়বেরেলি আসন থেকে প্রিয়াঙ্কা গান্ধী লড়তে পারেন, সেখানে প্রিয়াঙ্কা গান্ধীকেও কিন্তু সেরকমভাবে প্রচারে দেখা যাচ্ছে না। বা এই রবার্ট বদ্রা, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী যিনি, তিনিও কিন্তু বলেছিলেন যে এইবারের নির্বাচনে লড়তে আগ্রহী। তাহলে তারা প্রচারে কেন আসছেন না? একদমই, কিন্তু মানে কংগ্রেসের একটা সূত্র থেকে এটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে কংগ্রেস কিন্তু চুপ করে বসে নেই। এটা কংগ্রেসের কিছু নেতাদের দাবি যে তারা এই যে 300টা বা যতগুলো আসনে প্রার্থী দেবে, তার মধ্যে তারা কিছু আসনকে ভাগ করে নিয়েছে, এবং সেটা তাদের যে দলের অন্দরে বৈঠক হয়ে যে 170টা বা 150টা এরকম কিছু আসন তারা ঠিক করেছে, যেখানে তাদের জয় মোটামুটিভাবে নিশ্চিত বলে তারা মনে করছে, বা তাদের একটা স্ট্রং হোল্ড আছে, একটা ভোটার বেস আছে। সেই জায়গাগুলোতে তারা ছোট ছোট ওয়ার রুম তৈরি করেছে, সেই জায়গাগুলোর জন্য আলাদা আলাদা টিম তৈরি করেছে, সেখানে তারা ডিজিটালি কিছু প্রচার করছে, কিছু মেসেজ পাঠাচ্ছে, বা তাদের কিছু টেকনিক আছে। কংগ্রেসের এই প্রচার বিমুখতাই হোক বা গোপনে প্রচার, এটা আদেও লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে সাহায্য করবে কিনা তা ভোটের ফল প্রকাশের পরেই জানা যাবে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।